এগুলো কিন্তু বেশি করে করে এখন আসছে, মানে আপনি আরো বেশি বিজ্ঞান নির্ভর হয়ে আরো বেশি করে বিজ্ঞানের ডিটেলস গুলোকে আনছেন। সেটার জন্য আমাকে পড়াশোনাও করতে হচ্ছে একটু বেশি। আমি প্রথম যখন শঙ্কু আরম্ভ করি তখন আমার সে পড়াশোনার দৌড়টা অনেক কম ছিল। তারপর আমি কতগুলো পত্রিকা রাখতে আরম্ভ করি, বই টই ভালো পেলে আমি তৎক্ষণাৎ কিনি, সেগুলো পড়ি। এবং এখন তো একটা বই রাখলে তো চলে না, আবার 2 বছর 3 বছরের মধ্যে নতুন নতুন বেরোচ্ছে, এত দ্রুত অগ্রসর হচ্ছে, সে কল্পনার বাইরে, কল্পনার বাইরে এখন যা চলছে। কাজেই সেটাকে যথাসম্ভব তার সঙ্গে সঙ্গে পা মিলিয়ে চলার চেষ্টা করি, এবং তার মধ্যে যেগুলো শঙ্কুতে কাজে লাগানো যায় সেগুলো কাজে লাগিয়ে দিই। তবে শঙ্কুর মধ্যেও এবং ফেলুদাতেও এর আগেও আমি একটা জিনিস যেটা এনেছি, সেটা একেবারে এখনো সেটা কি বলবো, সেটা ওই সাইকোলজি, প্যারা সায়েন্সের পর্যায়ে এখনো যেটা রয়েছে, প্যারাসাইকোলজি বলুন, প্যারানর্মালের পর্যায়ে যেটা রয়েছে, সেটাতেও আমার কম উৎসাহ নেই, কম কৌতূহল নেই। এটা সময় আপনার নিজের মতামতকে একটু বলুন। আমার নিজের মতামত, আমি যাকে বলে আমার মনটা এ ব্যাপারে খোলা। আমি সব দিন, আমার বিশ্বাস যে এই ধরনের ঘটনা ঘটে, আমি নিজে দেখেছি, আমার পরিবারে ঘটেছে, প্রত্যক্ষ না হলেও আমার এত কাছের লোকের ঘটেছে যে তাকে প্রায় প্রত্যক্ষই বলা চলে, সেটা না মানবার কোনো কারণ নেই। এবং আমার একটা ধারণা রয়েছে যে এইগুলো বছর 30-40-এর মধ্যে সব বিজ্ঞানের আওতার মধ্যে এসে যাবে। এগুলো এখনো সেই কারণটা হয়তো পাওয়া যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে সেটা তার পার্টিকেল ফিজিক্স এর মধ্যেই হোক, যার মধ্যেই হোক, একটা এসে যাবে। এবং আমরা জানি অনেক বিজ্ঞানী এখন এই বিষয়ে কাজও করছেন, অনেক জায়গায় সোভিয়েতরা সে কাজ হচ্ছে, বিশেষভাবে কাজ হচ্ছে, এই যে কেলিয়ান ফটোগ্রাফি। আচ্ছা, একটা কথা এবার বলি, আমরা শুনছিলাম প্রফেসর শঙ্কুর ব্যাপারটা নিয়ে। আমার মনে হয় একটা দিকে যদি এবার আসি আমরা, এই ধরুন সায়েন্স ফিকশন বা সায়েন্স ফ্যান্টাসি লেখার একটা তাগিদ, যেটা এটা লেখার দরকারটা বেশি করে আছে কিনা বা প্রয়োজনটা কোথায়, এটা নিয়ে কিছু বলুন। প্রয়োজন মানে এর ফলে কোন, আজকে একটা বড় কথা যে বিজ্ঞানের লেখালেখি, বিজ্ঞান কমিউনিকেশন, একটা লোককে জানানো, বিজ্ঞানের সত্যগুলোকে জানানো, সেটা সায়েন্স ফিকশনের মধ্যে দিয়ে হচ্ছে, সায়েন্স ফ্যান্টাসি বা বিজ্ঞান ভিত্তিক গল্পের মধ্যে দিয়ে হচ্ছে। লোকের মনে একটা বিজ্ঞানের আগ্রহ জন্মানো, একটা চেতনা, এই বিজ্ঞান কাহিনীর মধ্য দিয়ে এটা কি সম্ভব? কতখানি সম্ভব মানে কি, ধরুন যদি আমার গল্প যদি লোকের ভালো না লাগতো, বা যাদের জন্য লেখা, কিশোর যদি ভালো, কিশোর কিশোরীদের যদি ভালো না লাগতো, তাহলে হয়তো আমি ওটা নিয়ে আর লেখার উৎসাহ পেতাম না। এরকম কি জানতে পেরেছেন যে আপনার এই লেখার প্রেরণায় সে হয়তো বিজ্ঞান চর্চায় নেমেছে? এরকম তো হতে পারে। এটা কিন্তু আর্থার, আমি এই প্রসঙ্গে একটু বলে নিই, আর্থার সি ক্লার্ক যখন কলিঙ্গ পুরস্কার নিতে এসেছিলেন, উনি কিন্তু একবার বলেছিলেন এই কথা, যে আমরা হিসেব রাখিনি যে সায়েন্স ফিকশন পড়ে কত লোক বিজ্ঞানিক, মানে বৈজ্ঞানিক প্রফেশনকে বেছে নিয়েছে, পেশাকে, বিজ্ঞানকে ভালোবেসেছে। এটা আপনি মনে করেন এটাও একটা দিক আছে এটার? দেখুন, সায়েন্স ফিকশন পড়ে আমি অন্তত সায়েন্স ফিকশন লেখায় নেমেছি, আমার একটা তো উপকার হয়েছে, সেই প্রেরণাটা তো আমি পেয়েছি এবং সেটা লিখছি, এবং তার ফলে আরো 5 জন যে সেরকম কোনো প্রেরণা পাবে না, সেটা সবসময় যে লেখার বা সাহিত্য সৃষ্টির মধ্যে দিয়ে প্রকাশ পাবে তা নাও হতে পারে। সে নিজে সে কেরিয়ার হিসেবে বেছে নিতে পারে। তার যদি জিনিসটা সম্বন্ধে একটা যথেষ্ট আগ্রহ জাগে, তাহলে সে সেটা নিয়ে আরো চর্চা করতে চাইবে না কেন? সে তো শুধু আমার গল্প পড়ে সব জানবে না, তাকে সেটা যদি তেমনই যদি কৌতূহল বা আগ্রহ হয়, তাহলে তাকে নিজের থেকে চার করে তাকে আরো 5 রকম জিনিস পড়তে হবে। শেষকালে সেটা সে একাডেমিক ডিসিপ্লিনের মধ্যে নিয়ে নিতে পারে। কেননা টেক্সট বই হয়তো কিশোর কিশোরীদের পড়বার আগ্রহ তত নাও থাকতে পারে, কিন্তু তারা প্রথম জানছে গল্পের মধ্যে দিয়ে, এবং সেখানে গল্পটা খুব বড়, কিন্তু গল্পের প্লট অত্যন্ত বড় জিনিস, এবং তার সঙ্গে সেটা তথ্য ভারাক্রান্ত না হয়ে পড়ে কখনো মনে হবে না যে আমি এইসব তথ্যগুলো পরিবেশন করবার জন্য আমি গল্পটা লিখছি। প্রধান হচ্ছে গল্পের রস, এবং তার সঙ্গে সঙ্গে তার মারফত সে কতগুলো জিনিস জেনে যাচ্ছে, কতগুলো দিকে তার উৎসাহ জাগ্রত হচ্ছে, তারপর সেটা সে পরে কাজে লাগাতে পারে। আচ্ছা, এছাড়া আপনি মনে করেন না, ধরুন যে আজকে যে ভবিষ্যৎকে আমরা জানি না, চিনি না, মানে সায়েন্স ফিকশনের একটা খুব বড় লেখক, বেশিরভাগই লেখকই ফিউচারোলজির দিকটা নিয়ে চর্চা করেন, ভবিষ্যতে কি হতে পারে না পারে। তো সেটা একটা, ধরুন আজকে রকেট যখন ছিল না, রকেটের কথা পড়েছি, একটা মন তৈরি হয়েছে, বা অ্যাটম বোম ছিল না, অ্যাটম বোমের কথা পড়েছি, মন তৈরি হয়েছে। আজকেও 2000 সালে কিংবা 2020 সালে কি হতে পারে পৃথিবীর চেহারা, তা নিয়ে যখন সায়েন্স, মানে বিজ্ঞান গল্পকাররা বলছেন, আমরা একটা ধারণা নিচ্ছি তার থেকে। তো এটা আমাদের একটা সাহায্য করবে না অনাগত ভবিষ্যতের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে একটা প্রস্তুতি? আমরা তো আর সেই ভবিষ্যতের সঙ্গে থাকবো না, সে এই জেনারেশনটা, তখন তো জেনারেশন তো বদলে 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 যাচ্ছে নিশ্চয়ই আখেরে না, কিন্তু আপনার যারা পাঠক তারা তো মূলত কিশোর কিশোরী, তারা তো বলে তারা একদিন বড় হবেই হবে, তাদের কল্পনার মধ্যে যেটা রয়ে গেল, পরে হয়তো সেইটে একটা বাস্তব রূপ নিতেও পারে, সেটা নিতেও পারে, কিছুই আসছে না। তবে আমরা তো নিজেদের অত বড় বলে মনে করি না। যারা সত্যি করে বড় বড় লেখক, আসিমভ বা ক্লার্ক, তাদের যে বিজ্ঞানের ভিত্তিটা রয়েছে
সেটা তো আমাদের নেই। কাজে আমাদের অনেকটা নির্ভর করতে হয় কল্পনার ওপর, এবং কল্পনা এবং প্লট এবং গল্পের মজাটার ওপর। তার সঙ্গে সঙ্গে যতটুকু পারি সেটা খুব একটা অ্যাবসার্ড যাতে কিছু না হয়, বা সেটা অবিশ্বাস্য বা অবাস্তব না হয়, তার জন্য আমাদের খানিকটা পড়াশোনা করে নিতে হয়। আচ্ছা, এবার একটু আমরা বিজ্ঞান ভিত্তিক ছবির প্রসঙ্গে আসি। মানে বিজ্ঞান ভিত্তিক কাহিনীর ওপরেই তো ছবিগুলো দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনি এখন তো বিদেশি প্রচুর অনেক ছবি আসছে, তার অধিকাংশই বিজ্ঞান ভিত্তিক দেখা যাচ্ছে। এবং এই বিষয়ে সত্যজিৎ বাবু নিজেও একসময় বলেছিলেন, কিছুদিন আগে আমার মনে পড়ছে, উনি বলেছিলেন যে ওনারও একটা পরিকল্পনা আছে এই ধরনের সায়েন্স ফিকশন ফিল্ম করার, সায়েন্স ফ্যান্টাসি ফিল্ম, এবং সেটা হয়তো ঠিক ওই স্পেস ওডিসি ধরনের অত বড় অত চমকদার না হলেও ওনার মনে একটা পরিকল্পনা আছে। তা আমরা এই ব্যাপারটা নিয়ে আপনি এখন কি ভাবছেন? হ্যাঁ, ওটা পরিকল্পনা আজকের না, ওটা আমার চিত্রনাট্য লেখা হয় 1967-তে, 15 বছর আগে। ওটা ইনফ্যাক্ট আমি একবার লন্ডন গিয়েছিলাম, তখন স্ট্যানলি কিউব্রিক স্পেস অডিসি তুলছেন। আর্থার ক্লার্কের সঙ্গে আমার আলাপ হয়। তার আগেই বঙ্কুবাবুর বন্ধুর ওপর ভিত্তি করে একটা ওই গপ্প না, কিন্তু ওই বাইরে থেকে স্পেসশিপ আসার ব্যাপারটা রয়েছে একটা। আমার আইডিয়া, আমার কল্পনা একটা মাথায় ছিল, পরিকল্পনা। তা আমি আর্থার ক্লার্ককে বলাতে বললো যে বাহ, একটু বেশ লাগছে, তুমি গিয়ে লেখো। তারপর আমি কলকাতায় ফিরে এসে আমি পুরো চিত্রনাট্য লিখেছিলাম। সেটা অনেক দূর এগিয়েছিল, কলাম্বিয়া কোম্পানি, সেটা আমি হলিউডে কাটিয়েছিলাম 6 সপ্তাহ। তবে আমার হয়ে যিনি মধ্যস্থতা করছিলেন তার কতগুলো গোলমালের ফলে শেষ পর্যন্ত ছবিটা হয়নি। কিন্তু তার বহু আইডিয়া, কলাম্বিয়া কোম্পানি ছবিটি করবে বলে আমার চিত্রনাট্যের বহু সাইক্লোস্টাইল মিমিওগ্রাফড কপি অন্তত 100 খানেক সেই ওদের আপিসে ছিল। তার মধ্যে থেকে 4 আনা 5 আনা 10 আনা করে আইডিয়া দুটি ছবিতে লেগে গেছে। এক হচ্ছে ক্লোজ এনকাউন্টার্স অফ দ্য থার্ড কাইন্ড, আর একটি সেই স্পিলবার্গেরই নতুন একটি ছবি হয়েছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল বলে, ইটি নাম দিয়ে ছবি হয়েছে। এখন এমন অবস্থায় এসছে যে আমার এলিয়েন আর করা সম্ভব না, করলে বলবে যে আমি ওর থেকে নিয়েছি, কিন্তু ব্যাপারটা আসলে উল্টো। এই ঘটনাটা আমাদের একদমই জানা ছিল না। এই ছবিটাকে আপনি ইংরেজিতে করবেন ভেবেছিলেন? না, ওটা বাইলিঙ্গুয়াল ছবি ছিল। আমার একেবারে বাংলাদেশের গল্প, একটি গ্রামে একটি পদ্ম পুকুরে এসে একটি স্পেসশিপ ঝপাং করে পড়ে, তার মধ্যে একটি মাত্র এলিয়েন চরিত্র রয়েছে। সে বোধহয় মেশিনটা বিকল হয়েছে এবং চরিত্রটিও বোধহয় একটুখানি বিকল, কিন্তু পরদিন তার একটা পোর্ট হোলের মধ্যে দিয়ে ভোরে যখন সূর্যটা ওঠে, এটা মাঝরাত্রে ঘটনাটা ঘটে, এবং যেই পড়লো জলের মধ্যে অমনি দেখা যায় চোখের সামনে যে সমস্ত পদ্মগুলো ফুটে উঠলো। ইটস এ বেনেভোলেন্ট ফোর্স, এইটা বোঝা যাচ্ছে। কিন্তু তারপরে সেই পোর্টহোলের মধ্যে দিয়ে সূর্যের আলো এসে এই এলিয়েন ক্রিচারটির, এই প্রাণীটির গায়ে পড়াতে সে আবার সজীব হয়ে উঠলো, সূর্যের আলোতে তার প্রাণ পেল। এবং তারপর সে রাত্রেবেলা মাঝে মাঝে বেরিয়ে আসে, এবং তাকে ঘিরে নানা রকম প্রতিক্রিয়া। গ্রামের চাষাভুষো আছে, একটি জার্নালিস্ট ছেলে আসছে, সে গ্রাম সম্বন্ধে একটা সমীক্ষা করতে এসছে, তার স্ত্রী আছে বা নতুন বিয়ে হয়েছে, সেই মেয়েটি আবার গ্রামের মেয়েদের ফ্যামিলি প্ল্যানিং ট্যানিং ইত্যাদি নিয়ে নানা রকম রিসার্চ করছে। সে দুজনেই এখন রিসার্চ করে। একটি মারোয়ারি আছেন, তিনি একটি ড্রাউট এরিয়া, ওটা সে একজন আমেরিকানকে দিয়ে খুব একটা আধুনিক একটা ড্রাউট, মানে সে একটা ড্রিলিং মেশিন বসিয়েছে সে জলের জন্য। এখন মজা হচ্ছে কি, সেই পুকুরের ওপর দিয়ে সেই স্পেসশিপটির একটি চূড়ো বেরিয়ে রয়েছে, সোনালী রং তার। যে মারোয়ারিটি মনে করেন এটি একটি মন্দির, এই ব্লাস্টিং হয়েছে তার জন্য ভেতর থেকে বেরোচ্ছে, অর্থাৎ জলের থেকে তুলে বার করে নিয়ে মন্দির থেকে সে আবার প্রতিষ্ঠা করে, এই ধরনের সব ব্যাপার। একমাত্র আমাদের বাঙালি জার্নালিস্টের সন্দেহ হয়, কেন কতগুলো ঘটনা ঘটছে। এই যে ক্রিচারটি বেরিয়ে আসে, এই যে প্রাণীটি, সে অতি একটি ক্ষুদ্র, দেখলে মনে হবে একটি মানে দুর্ভিক্ষে না খেতে পাওয়া একটি বাচ্চা ছেলে বুঝি এইরকম, এবং তার চোখ নেই, সকেটস আছে, এবং তার মধ্যে নানা রকম দৃষ্টি আছে। সে এক্স রে ভিশন আছে, সে মাইক্রোস্কোপিক ভিশন আছে, টেলিস্কোপিক ভিশন আছে, তার এক একটা রং, রশ্মির রং আলাদা। এমনকি সে মরা মানুষকে বাঁচিয়ে দিতে পারে। বৃদ্ধতম যে গ্রামের যে অধিবাসী, সে মারা যাচ্ছে, তার শ্মশানে একটি দৃশ্য আছে। এরকম অনেক ব্যাপার আছে, জানেন, খুব মজার। আলটিমেটলি সে আমেরিকানটিকে গিয়ে সে আমাদের বাঙালি জার্নালিস্ট বলে যে আমার মনে হচ্ছে এখানে স্পেসশিপ একটা রয়েছে। ওই তো মাথা খারাপ, এই পোড়া দেশে স্পেসশিপ আসতে যাবে কেন? আমাদের এত বড় বড় সব শহর রয়েছে পশ্চিমে, এখানে সে কি করছে, তার কি দরকারটা কি? আর তারপর শেষে যখন নিজেরও সন্দেহ হয়,
সে বন্দুক টন্দুক নিয়ে একটা ব্যাপার করতে যায়, কিন্তু তার আগে আমাদের যে এলিয়েন যে ক্রিচারটি, যে প্রাণীটি, সে এসেছিল কিছু স্পেসিমেন সংগ্রহ করতে। দুটো ব্যাঙ, একটা সাপ, কিছু গাছ, কিছু ফুল এবং একটি খুব গরিব ছেলে হাবা বলে, সে একটি অরফান ছেলে, সে ভিক্ষে করে বেড়ায়, তাকেও নিয়ে যাচ্ছে, কেননা সে ধরে ফেলেছে যে এর এখানে কোনো ভবিষ্যৎ নেই। ও যখন সে বন্দুক চালাতে যাচ্ছে, বন্দুক চালানোর সঙ্গে সঙ্গে ওদিকে ওর কিন্তু যন্ত্র এখন তৈরি হয়ে গেছে, সেই যন্ত্র তিনি উঠে চলে গেল। গ্রামের লোকেরা ভাবলে, বাহ, আমেরিকান সাহেবের জন্য কি সাংঘাতিক আমাদের একটি অদ্ভুত কাজ করলেন। আমেরিকান নিজে বুঝতে পারছে আমি কিছুই করি না। এটা করুন না আপনি। এটা জানি, এটা এখন সম্ভব, আগে খুব অদ্ভুত কঠিন ছিল কতগুলো ব্যাপার, এখন জলের মতো সহজ হয়ে গেছে। দেখি আমি আমার একটা ভয় যে একটু কতগুলো পরিবর্তন করতে হবে না, কতগুলো আইডিয়াও মেনে নিয়েছে, এই আমেরিকান ছবিটিতে কিছু আইডিয়া মেনে নিয়েছে। তা হোক, তাহলেও মানে আমার মনে হয় এটার মধ্যে যে আপনি যেভাবে বললেন যে কাহিনীটা যে অপূর্ব হবে, এবং তারপর আমি ওইটা দেখিয়েছি ওর চোখের মধ্যে দিয়ে, সেখানে আমাদের একটা বিয়ে হবে যে একটা অবজেক্ট, একটা পাতা কিংবা একটা পোকার দিকে দেখতে দেখতে সেই মাইক্রোস্কোপিক দৃষ্টি গিয়ে 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 সমস্ত স্ক্রিনে তার ইন্টারনাল সিস্টেম, তার ব্লাড, তার ধমনী, সমস্ত তার রক্ত সমস্ত দেখা যাচ্ছে। ফিল্মের দিক থেকেও কিন্তু প্রচুর স্কোপ রয়েছে। এবং এখানের মজাটা হচ্ছে যে এখানে আমার বিজ্ঞানটা, পার্থিব বিজ্ঞানটা যেটুকু দেখানো হবে সেটা ঠিকই থাকবে, কিন্তু ছেলেটার স্পেসশিপের ভেতরটা, তার মধ্যে কোনো যন্ত্রপাতি বা ওসব বোতাম টোতাম নেই, সমস্তটাই ভেইনস এন্ড আর্টারিজ এর মতো চেহারা। সেটাও যেন একটা লিভিং বিং, একটা লিভিং বিং, এবং তার কতগুলো জিনিসের ওইখানে ইয়ে করলে সেগুলো তবে জানতে হয়। সে সবসময় সেটার মধ্যে একটা প্রাণ রয়েছে, দপ 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 করে জ্বলছে, এবং বহুদিনের আগের ভাবা জিনিস এটা আমার, এবং এখনো করলে এখনো আবার রিভাইভ হওয়ার চেষ্টা হচ্ছে, আমেরিকা থেকে এখনো চিঠি আসছে। কিন্তু আমার এমন একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল যে ওটা আর ফিরে যেতে মনটা চায় না আর কি, যদি আর একটা। আর আজকাল তো বহু আকছা আর স্পেস ফিকশন হচ্ছে, এবং সত্যি কথা বলতে কি টেকনিক্যালি অসাধারণ একটা পর্যায়ে পৌঁছে গেছে ওরা। আচ্ছা, আপনি ওদের স্টুডিও ফ্যাসিলিটি পাবেন না? পেতে পারেন নিশ্চয়ই। হ্যাঁ, এই ছবি করতে হলে এমনিও আমাকে কো প্রোডাকশন ছাড়া সম্ভব না, আমাকে বাইরের টাকা নিতেই হবে, কারণ এটা খরচের ব্যাপার। ওই যে যে প্রাণীটি, তার চলাফেরা সে ভারী অদ্ভুত, সে এমনকি সে একটা গাছের পাতার উপরেও দাঁড়াতে পারে, তার এত ওজন কম, প্রায় একেবারে ওয়েটলেস বলা যেতে পারে, সেরকম অর্ধেক উড়ে অর্ধেক লাফিয়ে এরকম চলে। একদিন সে আমেরিকানটা করতে গিয়ে একটু সাঁওতাল আছে কাছে, সাঁওতালের ওখানে গিয়ে একটু হাঁড়িয়া ফাঁড়িয়া খেয়েছে, সাঁওতাল নাচ হচ্ছে, সে একটু মত্ত অবস্থায় ফিরছে একটা বাঁশবনের মধ্যে দিয়ে, তার পেছন পেছন আসছে সেই ক্রিচারটি। তা ও হঠাৎ পেছন ফিরে দেখে, কে রে বাবা, এখন ও ভেবেছে বুঝি দুর্ভিক্ষে, ও পকেট থেকে একটা আদুলি বের করে ছুঁড়ে দেয় ওর দিকে, এবং শেষে যখন এলিয়েন চলে যাচ্ছে তখন দেখছি কপালে তার আদুলিটা লাগানো রয়েছে। যাক, সত্যজিৎ বাবু আজকে অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদের। শঙ্করসুন বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই আলোচনাটা আমার ধারণা আমাদের শ্রোতাদের অত্যন্ত ভালো লাগবে। এই অসাধারণ সাক্ষাৎকারটি শুনলেন চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের। সাক্ষাৎকারটি নিয়েছেন ডক্টর অমিত চক্রবর্তী এবং শঙ্করসুন রায়।